ছাত্রছাত্রীরা বা আশা করি ভালো আছো। তোমাদের গ্যাসের আচরণ অধ্যায়টি পড়া চলছে। তো মাঝে নিউ ইয়ার ছিল, তো সেই কারণে কয়েকটা দিন একটু পিছিয়ে গেছে। তো আজকে আমাদের এই অধ্যায়ের শেষ পর্বটি আলোচনা করব। আজকের পর্বতে আশা করি আমরা এই অধ্যায়টা শেষ করে ফেলতে পারব। তো প্রথমেই আমাদের যেটা আছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস আসলে সেই গ্যাসগুলোকে বলবো যারা চার্লস এবং বয়েলের মিলিত সূত্র বা চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে। যেমন আগের পর্বতে আমরা দেখেছিলাম চার্লস ও বয়েলের মিলিত সূত্র পিভি ইকুয়াল টু কেটি, বা এটাকে কেটা একটা ধ্রুবক, যেহেতু কে এর মান গ্যাসের কয়েকটি বিষয়ের উপরে নির্ভর করে মাত্র, কিন্তু গ্যাসের এর জন্য বিভিন্ন ধরনের গ্যাসের ক্ষেত্রেও কে এর মান যেহেতু একই রকম হয়, তাই কেটাকে সার্বজনীন ধ্রুবক বলতে পারি, এবং তখন একে পিভি ইকুয়াল টু আরটি। ঠিক আছে, পিভি ইকুয়াল টু আরটি, অর্থাৎ আর যেখানে ধ্রুবক, বাট এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক, যেটা সব গ্যাসের জন্যই সমান। যেহেতু কে এর মানটা সব গ্যাসের জন্যই সমান বার হয়, তাই কে না লিখে ওটাকে আর করে দেওয়া হয়েছে, এবং আর হচ্ছে সার্বজনীন ধ্রুবক। এবার এই ব্যাপারটা হলো, তাহলে যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু আরটি মেনে চলে তাদেরকেই কিন্তু আদর্শ গ্যাস বলা হয়। তবে বাস্তবে দেখা গেছে যে এই সূত্র মেনে চলে না। ঠিক আছে, এই সূত্র মেনে চলে না সব গ্যাস। যেমন বাস্তবে দেখা গেছে যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা এইসব গ্যাস যেগুলো আছে, তারা কিন্তু এই আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। ফলে তাদেরকে আমরা বাস্তব গ্যাস বলি, আদর্শ গ্যাস বলা যায় না। ঠিক আছে, তো আদর্শ গ্যাস মূলত নিম্ন চাপে আর উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো কিন্তু এই আদর্শ গ্যাসের সমীকরণটা মেনে চলে। তার মানে বাস্তব যে গ্যাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা এই যেগুলো আমরা পরিচিত আমাদের গ্যাস, এরা কিন্তু বাস্তব গ্যাস, এরা আদর্শ গ্যাসের সমীকরণ মেনে চলে না। তবে নিম্ন চাপ আর উচ্চ উষ্ণতায় এই গ্যাসগুলো আদর্শ গ্যাসের সমীকরণ মোটামুটি পিভি ইকুয়াল টু আরটিটা মেনে চলে। ঠিক আছে, এটা একটা হলো। এরপরে অ্যাভোগাড্রোর প্রকল্প। অ্যাভোগাড্রোর প্রকল্প পরমাণু গ্যাসের অণু সংক্রান্ত অন্যান্য ক্লাসেও তোমরা পড়েছো। কোনো গ্যাসের অণু, কোনো গ্যাসের পরমাণু বা অণু বিভাজ্য কিনা, এই সংক্রান্ত বিষয়ের উপরে। তো মূলত এখানে আমাদের যেটা জানতে হবে, অ্যাভোগাড্রো প্রকল্প হচ্ছে যে নির্দিষ্ট চাপে ও উষ্ণতায় এক মোল যে কোনো গ্যাসের বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের মোলার আয়তন একটা থাকবে। সেই মোলার আয়তন, যাকে গ্রামাণবিক আয়তনও বলা হয়, এসটিপিতে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আবার এনটিপি ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো এগুলো একই জিনিস। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্ট্যান্ডার্ড প্রেসার হচ্ছে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ। তাহলে এসটিপি বা এনটিপি হলে আমরা সবসময় বুঝে নেব যে 76 সেন্টিমিটার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তনের কথা বলছে। সেই গ্যাসের আয়তন 1 মোল যে কোনো গ্যাসের আয়তন। 1 মোল যে কোনো গ্যাস মানে ধরো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 16 ইন্টু 2 জন আছে, তাহলে 32 গ্রাম অক্সিজেনের এনটিপি বা এসটিপি তে আয়তন কত হবে? অ্যাভোগাড্রো যেটা বলছেন যে এই আয়তন হবে 22.4 লিটার, অর্থাৎ 22.4 লিটার। ঠিক আছে, আবার ধরো CO2 একটা গ্যাস। CO2 হচ্ছে কার্বন 12 প্লাস অক্সিজেন 2 জন আছে 16 ইন্টু 2 জন, তাহলে এটা কত হচ্ছে? মোট 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 আয়তন কত হবে? 22.4 লিটার হবে। বোঝা গেল? তাহলে অ্যাভোগাড্রোর বক্তব্য হচ্ছে যে 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের বা 1 গ্রাম আণবিক ভরের, সেটা অক্সিজেনের জন্য 32, কার্বন ডাইঅক্সাইডের জন্য 44, ভরের যে কোনো গ্যাসের এসটিপি বা এনটিপিতে আয়তন হবে 22.4 লিটার। ঠিক আছে, তো এটাই হচ্ছে এটা। এবার হচ্ছে যে এই সংক্রান্ত ক্ষেত্রে এখানে কিছু ডিটেলস আছে। অণু বা পরমাণুর বিভাজ্য হওয়ার কল্পনা ধারণা আছে,
গেলুকাসের সূত্র, ডাল্টনের পরমাণুবাদকে মিলিত রূপ করে অ্যাভোগাড্রো যে সাফল্য পেয়েছিল, এখানে তার ব্রিফ হিস্ট্রি কিছুটা লেখা আছে, এগুলো একটু পড়বে তোমরা। আচ্ছা, এরপরে অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র তাহলে কি দাঁড়ালো? এটা তো শুধু আয়তন সংক্রান্ত হলো। সূত্র হচ্ছে একই চাপ ও তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কিছু গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। সেটা এবার আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি। ছবিটা কিরকম হবে? একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে অণুর সংখ্যা হবে সমান। ঠিক আছে, এখানে তাই তো বলা আছে একই তাপমাত্রা ও একই চাপে সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। তো এখানে ধরো একটা আয়তন নিয়েছি 100 সিসি। ঠিক আছে, এতে গ্যাস আছে অক্সিজেন। এখানেও একটা আয়তন নিয়েছি, তাতেও গ্যাস আছে, সেটারও আয়তন হচ্ছে 100 সিসি এবং তাতে আছে CO2। ঠিক আছে, এখানে একটা আয়তন নিয়েছি এবং তারও আয়তন হচ্ছে 100 সিসি, তাতেও কিন্তু গ্যাস আছে N2, নাইট্রোজেন। প্রত্যেকটা পাত্র তাদের আয়তন 100 সিসি এবং তাদের ভিতরের চাপ এবং তাপমাত্রা এনটিপি মানে হচ্ছে 76 সেন্টিমিটার পার স্তম্ভের চাপ আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, উষ্ণতা। ঠিক আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে বলে এনটিপি বা এসটিপিও বলে এটাকে। এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার, দুটো জিনিস কিন্তু তার ভ্যালু দুটো কিন্তু একই। এবার নির্দিষ্ট ভরের নির্দিষ্ট আয়তনের এই যে গ্যাস, এখানে অ্যাভোগাড্রো বলেছেন যে একই আয়তনের একই উষ্ণতা ও একই চাপে যদি কিছু গ্যাস নেওয়া হয়, সেই গ্যাসগুলো যদি আলাদা আলাদা হয়, তাদের অণুর সংখ্যা কিন্তু সমান হবে। সেই অণুর সংখ্যাটা এখানে কত গুণে যদি দেখা যায়, ধরো এখানে 10টা অণু আছে, তাহলে এখানেও 10টা হবে, এখানেও 10টা হবে। ঠিক আছে, একটা গুণে যদি দেখি আমরা 10টা হয়, তাহলে প্রত্যেকটার মধ্যেই 10টা হবে। এবার যদি আমরা দেখি যে এনটিপিতে বা এসটিপিতে O2 মানে 32, এই 32 গ্রাম আণবিক ভরের অক্সিজেনের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে, অ্যাভোগাড্রো যেটা বলছে 6.022 ইন্টু 10⁻23 T। ঠিক একইভাবে CO2 যদি আমরা বলি, CO2 হচ্ছে 44 গ্রাম, তার মধ্যে অণুর সংখ্যা এইটা। আবার ধরো যদি আমরা বলি জল, H2, জলের হচ্ছে আণবিক ভর, দেখো হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 1 কিন্তু দুজন আছে, প্লাস অক্সিজেন 16, তাহলে 2 + 16 = 18। তাহলে 18 গ্রাম, তাহলে 18 গ্রামেও অণুর সংখ্যা হবে এটা। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে অ্যাভোগাড্রোর প্রকল্প, যেখানে আমরা বলতে পারি যে একই তাপমাত্রা ও একই চাপে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। এবার একই এতে দেখো যে এনটিপি বা এসটিপিতে 1 গ্রাম আণবিক ভর, অক্সিজেনের 1 গ্রাম আণবিক ভর, তার মানে 32 গ্রাম অক্সিজেনের মধ্যে অণুর সংখ্যা এটা, 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অণুর সংখ্যা এটা, এবং 18 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা এটা। এতগুলো অণু আছে, অণুর সংখ্যাটা কিন্তু সমান হবে একই আয়তনের গ্যাসের জন্য। এটা ধরো 100 সিসি অক্সিজেন নিয়েছো, এটাও 100 সিসি অক্সিজেন নিয়েছো, এটাও 100 সিসি অক্সিজেন নিয়েছো, এই CO2 এটা 100 সিসি জল নিয়েছো, তাহলে একই আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এটা গ্যাসের জন্য। এছাড়াও অ্যাভোগাড্রো বলেছেন যে একই আণবিক মানে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান থাকবে। 1 গ্রাম অণু পরমাণু মানে অক্সিজেন মানে 32 গ্রামকে 1 গ্রাম অণু বলে, CO2 কে 44 গ্রামকে 1 গ্রাম অণু বলে, এবং 18 গ্রাম জলকে 1 গ্রাম অণু বলে। এই 1 গ্রাম অণু জলের মধ্যে অণুর সংখ্যা কিন্তু এইটা হবে 6.022 ইন্টু 10⁻23। এরপরে আমরা যেটা আসছি, এখানে একটা কথা আছে, শুষ্ক বায়ু অপেক্ষায় জলীয় বাষ্প ভরা বায়ু হালকা। কারণ কোনো গ্যাসের আণবিক ভর যা, তার বাষ্প ঘনত্ব হচ্ছে তার অর্ধেক। যেমন অক্সিজেন হচ্ছে 32, তাহলে তার বাষ্প ঘনত্ব হবে 16। ঠিক একইভাবে নাইট্রোজেন, দেখো এখানে নাইট্রোজেনের হচ্ছে আণবিক ভর, এরা 14 ইন্টু দুজন আছে মানে 28, তাহলে 28, তাহলে এর বাষ্প ঘনত্ব হচ্ছে D = m/2, এই ফর্মুলা। তাহলে বাষ্প ঘনত্ব বা ডেন্সিটি = মলিকুলার ওয়েট/2। তাহলে এখানে দেখো অক্সিজেনের জন্য 32/2 = 16,
তো এইভাবে দেখা যাচ্ছে যে বাতাসে যদি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এরা থাকে, এদের যা বাষ্প ঘনত্ব তার মান 16-14, সে জায়গায় জল যদি ভরে যায়, জলীয় বাষ্প যদি ভরে যায়, তাহলে জলীয় বাষ্প তো হচ্ছে জলের হচ্ছে ওজন আণবিক ভর 18, তাহলে এর তাহলে বাষ্প ঘনত্ব কত হবে? 18/2 মানে 9। তাহলে 9 কিছুটা কম, 14 বা 16 থেকে কিছুটা কম। তাই আমরা বলতে পারি যে শুষ্ক বায়ু অপেক্ষায় জলীয় বাষ্প ভরা বায়ু কিছুটা হালকা। তাই জন্য তোমরা পড়ে থাকবে যে আবহাওয়া বদলের সময় বাতাসে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এসে গেলে পারদ কিন্তু অনেকটা নেমে যায়, আর শুষ্ক বায়ু হলে পারদ কিন্তু ওপর দিকে আবার উঠতে থাকে। এইটা দিয়ে আবহাওয়ার গতি প্রকৃতি নির্ণয় করা যায়, বোঝা যায় কি হতে চলেছে। তারপরে আসছি অ্যাভোগাড্রোর ফর্মুলার পর আদর্শ গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাসের সমীকরণটা পরীক্ষাতেও আসে 3 নম্বরের জন্য। এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। যে প্রমাণটা কিভাবে করবে? প্রমাণটা কিছুই না, আমরা যে গ্যাসের সমীকরণগুলো জেনে এসেছি সেই গ্যাসের সমীকরণগুলো একত্রিত করে এক জায়গায় করে তারপর তাদের থেকে একটা কম্বাইন ফর্মুলা পাওয়া। যেমন অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা দেখলাম ভি ভেরিজাস এন। এনটা কি? এনটা হচ্ছে মোল সংখ্যা, অর্থাৎ কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের মধ্যে যদি গ্যাসের আয়তন ক্রমশ বাড়ানো যায় তাতে গ্যাসের অণু বাড়তে থাকবে, গ্যাসের মোল সংখ্যা বাড়তে থাকবে। মোল মানে 1 মোল গ্যাস, এরপরে আয়তন বাড়লে 2 মোল গ্যাস, অর্থাৎ আয়তন বাড়লে গ্যাসের পরিমাণও বাড়বে, আর গ্যাসের পরিমাণকে নির্দেশ করে মোল সংখ্যাটি। আচ্ছা, তারপরে দেখো যে ভি ভেরিজাস 1/p, এটা বয়েল সূত্র। ভি ভেরিজাস টি, এটা চার্লসের সূত্র। তাহলে সব কটাকে একত্রিত করলে কি হচ্ছে? ভি ভেরিজাস টি এন বাই পি। এবার ভি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু টি এন বাই পি, সেখান থেকে পিভি ইকুয়াল টু এন কেটি। এবার কেটাকে আমরা বলতে পারি এটা সার্বজনীন গ্যাস ধ্রুবক আর, কারণ সকল গ্যাসের জন্য কে এর মান সমান বলে কে না লিখে ওকে আর লিখতে পারি। তাহলে কে এর জায়গায় যদি আর লিখি তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি। এই হলো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা। এইটুকু করতে পারলে 3 নম্বর মার্কস থাকে মাধ্যমিকে, এটা একটা কোশ্চেন। এরপরে আমরা এই যে মোল সংখ্যার কথা বলছি, মোলটাকে আমরা ভেঙে দিতে পারি। ধরো অক্সিজেন O2, এর আণবিক ভর কত? 16 × 2 = 32 গ্রাম। ঠিক আছে, তাহলে 8 গ্রাম অক্সিজেন মানে কত মোল? কত মোল? তাহলে এ করতে হবে, এন সমান কত হবে? কত মোল? তাহলে ওকে কি করতে হবে? 8 গ্রামকে 32 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, কারণ 32 গ্রাম হলে তো 1 মোল হয়। 32 গ্রাম মানে 1 গ্রাম অণু পরিমাণ পদার্থের আণবিক ভর যা হবে সেটাই হচ্ছে তার মোল। তাহলে 32 গ্রাম, তাহলে এটা হচ্ছে কেটে দাও, তাহলে 1/4 মোল। ঠিক আছে, তাহলে 1/4 মোল, এইটা হচ্ছে মোল বার করতে হবে। তেমনি আমরা এখানে দেখো এনটাকে আমরা লিখতে পারি, তাহলে এন সমান ডব্লিউ বাই বড় হাতের এম। এখানে এম হচ্ছে আণবিক ভর, যেমন অক্সিজেন 32, আর ডব্লিউটা হচ্ছে পরিমাণ, কত পরিমাণ পদার্থকে তুমি মোলে কনভার্ট করতে চাইছো। যেমন এখানে আমরা 8 গ্রাম অক্সিজেনকে মোলে কনভার্ট করতে চেয়েছি, তাহলে 8/32। এইভাবে আমরা এই ফর্মুলাটাকে পিভি ইকুয়াল টু এনআরটিটাকে আমরা ভেঙে দিতে পারি। কি ভাঙতে পারি? পিভি ইকুয়াল টু W/M RT। ঠিক আছে, তাহলে এই সমীকরণটি আদর্শ গ্যাসের সমীকরণ। সেখান থেকে আমরা মাত্রিক বিশ্লেষণ করে আর এর মান বার করতে পারি। যেমন হচ্ছে এখানে দেখো যে আমরা আর এর মান যদি বার করি, আর এর মাত্রা বার করি, তাহলে কি হচ্ছে? তাহলে আবার এই ফর্মুলাটা ফেলে দিতে হবে। তাহলে আর ইকুয়াল টু কি হবে? এইখান থেকে দেখো আর ইকুয়াল টু কি হবে? আর ইকুয়াল টু হবে পিভি বাই এনটি। ঠিক আছে, পিভি বাই এনটি। তাহলে পিভি বাই এনটি, এবার এই মাত্রা বিশ্লেষণ করলে কি দাঁড়াচ্ছে? পিভির মাত্রা, সবের মাত্রা বসাবো ml টি টু দি পাওয়ার -2, হ্যাঁ ml টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তারপরে আয়তনের মাত্রা হচ্ছে L³ বাই মোলের মাত্রা মোল, আর উষ্ণতা কেলভিন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি
যেটা পাওয়া যাচ্ছে ml²T⁻², বাই মোল বার কেলভিন, যেটাকে আমরা বলতে পারি কার্য বাই মোল পার উষ্ণতা। এবার তাহলে কার্য ওপরে আর নিচে মোল আর পরম উষ্ণতাও আছে, তাহলে এর একক কিরম হওয়া উচিত? এর একক হবে, যদি আমরা সিজিএস এ ভাবি, সিজিএস এর একক হবে আর্ক পার মোল পার কেলভিন। ঠিক আছে, তাহলে আর্ক পার মোল কেলভিন। আর এসআইতে যদি হয় তাহলে এসআইতে কি হবে? এসআইতে হলে জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তাই এইভাবে একক হলো। এবার আমরা যদি আর এর মান বার করতে চাই, তাহলে আর এর মান বার করতে চাই যদি, তাহলে আমরা ওই এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তাহলে যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার, তার চাপ পি 1 অ্যাটমসফিয়ার, এবং তার উষ্ণতা 0°C, দ্যাট ইজ সেই উষ্ণতা মানে 273°C। তাহলে এই মানগুলো যদি বসাই তাহলে আমরা আর এর মান পাবো, আর এর মান পাবো। এবং সেখান থেকে আর এর মান কত পাওয়া যাচ্ছে? সেখান থেকে আর এর মান পাওয়া যাচ্ছে, দেখো 8.31, এটা বইতেও করা আছে, দেখতে পারবে। আর এর মান পাওয়া যাবে যে 8.3114 ইন্টু 10⁻7 একক যা হবে এই যে আর্ক পার মোল কেলভিন। ঠিক আছে, তাহলে এটা হবে আর্ক পার মোল কেলভিন। ঠিক আছে, ঠিক একইভাবে সিজিএস এ যদি আমরা এর করলাম, এসআইতে যদি করতাম তাহলে এটা হতো 8 মানে 10⁻7 আর্কটা আমরা জানি যে 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে এই রিলেশন থেকে এটা বাদ চলে যাবে, তখন হবে 8.314 ইন্টু 8.314 জুল পার মোল ইন্টু কেলভিন। ঠিক আছে, ঠিক একইভাবে লিটার অ্যাটমসফিয়ারেও হয় এর মানটা, যেমন ওখানে দেওয়া আছে, দেখো লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিনতে 0.082। এগুলো মনে রাখতে হবে, এগুলো অঙ্ক করার জন্য আমাদের কাজে লাগে। ঠিক আছে, পুরো ব্যাপারটা এই আরেকটা ক্লাস লাগবে এগুলো বোঝানোর জন্য, বিশেষ করে পরের টপিক্সটা একটু বোঝাতে হবে। তো এইগুলোই আপাতত করো, আর একটা ছোট পর্ব আমি করবো। ঠিক আছে, ভালো থেকো। আর এই মানে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটি, এটা দিয়ে পরীক্ষায় অঙ্ক আসে। তো এই অঙ্কগুলো আমি কাজে এতে পাঠাবো, তো সেখান থেকে তুমি এই করবে, তোমরা অঙ্কগুলো করবে। ঠিক আছে, ভালো থেকো, পরেরটা খুব তাড়াতাড়ি আসবে।